কি হবে যদি বলি, আম, ধরুন একটা প্রচণ্ড সফল স্টার্টআপ বা একটা একেবারে তুঙ্গস্পর্শী কর্পোরেট পার্টনারশিপ, তার সবচেয়ে বড় শত্রু বাইরের কোনো কোম্পানি না, ইকোনমিক ক্রাইসিসও না, এমনকি মানে ফান্ডিংয়ের অভাবও না, তাই তো? একদম ফান্ডিংয়ের অভাবও না। বরং স্টার্টআপের সবচেয়ে বড় বিপদ হল ফাউন্ডারদের নিজেদের মধ্যকার একেবারে নিখুঁত ত্রুটিহীন ঐক্য। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? হ্যাঁ, বেশ অদ্ভুত। কারণ সাধারণত আমরা তো ভাবি যে পার্টনার্সদের মধ্যে বিন্দুমাত্র ইগো না থাকা বা চিন্তাভাবনা একেবারে এক সুতোয় গাঁথা হওয়া, এটাই তো সাফল্যের চূড়ান্ত রেসিপি, তাই না? ঠিক, বাইরে থেকে দেখলে সেটাই মনে হয়, একটা নিখুঁত সিনার্জি যেখানে কোনো ভেদাভেদ নেই, কেবল একটা সাধারণ লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু এই জায়গাতেই আজকের সোর্সের স্তূপ আমাদের একেবারে চমকে দিয়েছে। ও, আজকের সোর্স ম্যাটেরিয়ালটা কিন্তু সত্যিই ফ্যাসিনেটিং। হ্যাঁ, আজকে আমরা প্রাচীন ভারতের অন্যতম মহাকাব্য মহাভারতের আদি পর্ব থেকে সুন্দ এবং উপসুন্দ এর পৌরাণিক গল্পটা নিয়ে একটা গভীর আলোচনায় বসতে যাচ্ছি। আর আমাদের আজকের এই আলোচনার মূল মিশন কিন্তু শুধু একটা পুরনো রূপকথা শোনা বা দেবতা আর দানবদের যুদ্ধের গল্প রোমন্থন করা নয়। একদমই নয়। বরং এই দুই দানব ভাইয়ের ক্ষমতার লোভ, তাদের নিখুঁত পার্টনারশিপ এবং চূড়ান্ত পতনের গল্পটা কিভাবে বর্তমান সময়ের চরম প্রতিযোগিতামূলক কর্পোরেট জগৎ, মানে হাইস্টেক্স অর্গানাইজেশনের একটা নিখুঁত প্রতিচ্ছবি, আমরা সেটাই বিশ্লেষণ করব। ঠিক আছে, চলুন বিষয়টা একটু বিস্তদে বিশ্লেষণ করা যাক, কিভাবে হাজার হাজার বছর আগের একটা পৌরাণিক কাহিনী আধুনিক লিডারশিপের ব্লুপ্রিন্ট হতে পারে। আসলে এই কাহিনীর একেবারে গভীরে মানব চরিত্রের এমন কিছু বেসিক সাইকোলজির কথা বলা আছে যা যুগ যুগ ধরে অপরিবর্তিত। মানে মুনি নারদ যখন পাণ্ডবদের এই গল্পটা শোনাচ্ছিলেন, তখন পাণ্ডবরা সদ্য এক দ্রৌপদীকে বিবাহ করেছেন, 5 ভাইয়ের এক স্ত্রী। রাইট, একটা চরম সেন্সিটিভ সিচুয়েশন। হ্যাঁ, আর নারদের উদ্দেশ্য খুব পরিষ্কার ছিল। তিনি পাণ্ডবদের সতর্ক করতে চেয়েছিলেন যে চরম আকাঙ্ক্ষা আর ক্ষমতার লড়াইয়ের কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে নিখুঁত ভ্রাতৃত্বের বন্ধনও কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আর আজকের দিনে যে কোনো মাল্টি-মিলিয়ন ডলার কোম্পানির বোর্ডরুমেও এই একই ডাইনামিক্স কাজ করে। তাহলে সেই দুই ভাইয়ের সাইকোলজিটা একটু বোঝা যাক। সোর্স মেটেরিয়াল বলছে সুন্দ এবং উপসুন্দ ছিলেন অসুর বংশের, পরাক্রমশালী অসুর নিকুম্ভের পুত্র, আর কশ্যপ ও দিতির বংশধর। কিন্তু তাদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল, তারা যেন দুটো শরীরে একটাই মস্তিষ্ক নিয়ে জন্ম নিয়েছিলেন। মানে আক্ষরিক অর্থেই এক আত্মা এক প্রাণ আর কি। হ্যাঁ, একসাথে খাওয়া, একসাথে ঘুমানো, একসাথে ট্রেনিং করা, সবকিছুই তারা একসাথেই করতেন। তাদের মধ্যে কে বড়, কে ছোট, কে বেশি ক্রেডিট পেল, এসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। আধুনিক কর্পোরেট জগতের ভাষায় বললে তারা ছিলেন আল্টিমেট কো-ফাউন্ডার্স। একদম তাই। আর তাদের শারীরিক শক্তির চেয়েও তাদের এই অসাধারণ একতাই ছিল তাদের আসল শক্তির জায়গা। কারণ ধরুন, যে কোনো সাধারণ পার্টনারশিপে এনার্জির একটা বড় অংশ খরচ হয় ভেতরের কনফ্লিক্ট বা ইগো ম্যানেজ করতে। হ্যাঁ, মিটিংয়ের পর মিটিং করতে হয় শুধু নিজেদের মধ্যে একমত হওয়ার জন্য। ঠিক। কিন্তু সুন্দর আর উপসুন্দের সেই লিকেজটা ছিল না। ফলে তাদের পুরো এনার্জিটা ফোকাসড হতো তাদের বাইরের লক্ষ্যের দিকে। আর তাদের লক্ষ্যটাও তো ছোটখাটো কিছু ছিল না। তারা স্বর্গ, মর্ত এবং পাতাল, এই 3 ভুবন জয় করতে চেয়েছিলেন। একটা গ্লোবাল বা বলা যায় ইউনিভার্সাল মনোপলি তৈরি করতে চেয়েছিলেন। আর সেই লক্ষ্য পূরণের জন্যই তারা বিন্ধ্য পর্বতে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন। হ্যাঁ, সোর্স বলছে তারা দিনের পর দিন একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেন, কেবল বাতাস খেয়ে বেঁচে থাকতেন এবং পবিত্র আগুনে নিজেদের শরীরের মাংস পর্যন্ত আহুতি দিতেন। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কি রকম? মানে তপস্যা বা এই ধরনের স্পিরিচুয়াল প্র্যাকটিস তো সাধারণত মুনি ঋষিরা করেন পরমার্থ লাভের জন্য। অসুররা, যাদের উদ্দেশ্য হল স্রেফ ক্ষমতা দখল করা, তারা কেন এত কষ্ট করে তপস্যা করতে যাবে? এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হল হিন্দু পুরাণে এই তপস্যা বা কঠোর শৃঙ্খলার ধারণাটির আসলে কোনো নৈতিক দিক নেই। এটা সম্পূর্ণ মোরালি নিউট্রাল। মোরালি নিউট্রাল? একটু খুলে বলবেন, মানে ঠিক কি বোঝাচ্ছে এখানে? ধরুন, মহাজাগতিক নিয়মটা অনেকটা ফিজিক্সের সূত্রের মতো। গ্র্যাভিটি বা মহাকর্ষ বল যেমন ভালো বা খারাপ মানুষ বিচার করে না, তপস্যাও ঠিক তেমনি।
মহাজাগতিক নিয়ম অনুযায়ী যে কেউ, সে দেবতা হোক, মানুষ হোক বা দানব, যদি সে চরম শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ এবং একাগ্রতা দেখাতে পারে তবে সে ফল পাবেই। ও আচ্ছা, এটা একটা প্রসেস বা সিস্টেমের মতো। একদম। আধুনিক কর্মজীবনে যাকে আমরা লেজার শার্প ফোকাস বা এক্সট্রিম হাসল কালচার বলি, এটা তারই প্রাচীন রূপ। আপনি যদি দিনের পর দিন না ঘুমিয়ে নিজের আরাম বিসর্জন দিয়ে কোনো একটা প্রজেক্টের পেছনে পড়ে থাকেন, আপনি স্কিলফুল হবেন, আপনি রেজাল্ট পাবেন। রাইট। আপনি সেই স্কিলটা দিয়ে সমাজের ভালো করবেন নাকি একটা ধ্বংসাত্মক মনোপলি তৈরি করবেন, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। ওহ, বুঝতে পারছি। মানে তপস্যা হলো স্রেফ একটা অ্যালগরিদম, ইনপুট করার মতো। আপনি ইনপুট দিলেন কঠোর পরিশ্রম, আউটপুট পেলেন অসীম ক্ষমতা। এখানে ইন্টেনশন বা উদ্দেশ্যের কোনো ফিল্টার নেই। হ্যাঁ, কোনো ফিল্টার নেই। সিলিকন ভ্যালিতে আমরা প্রায়ই দেখি ফাউন্ডাররা গ্যারেজে দিনের পর দিন পড়ে আছেন, ঘুমোচ্ছেন না, সোশ্যাল লাইফ জিরো করে দিয়ে শুধু প্রোডাক্ট ডেভেলপমেন্টে ফোকাস করছেন। সুন্দর ঠিক সেটাই করছিলেন বিন্ধ্য পর্বতে। কিন্তু এই চরম ফোকাস যখন আল্টিমেট ক্ষমতার মুখোমুখি হয়, তখন কি হয়? কারণ আমরা জানি তাদের এই এক্সট্রিম হাসল শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা ব্রহ্মার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করেছিল। হ্যাঁ, তাদের তপস্যার তীব্রতায় স্বর্গের দেবতারা প্রমাদ গুনলেন। কারণ এই তপস্যা থেকে যে বিপুল শক্তি উৎপন্ন হচ্ছিল তা মহাজাগতিক ব্যালেন্স নষ্ট করে দিচ্ছিল। বাধ্য হয়ে ব্রহ্মা তখন আবির্ভূত হন এবং তাদের বর চাইতে বলেন। আর এখানেই আসে সেই বিখ্যাত নেগোসিয়েশন। সুন্দ আর উপসুন্দ প্রথমে অমরত্ব চাইলেন। যেটা কিনা ক্লাসিক ভিলেন মুভ। একদম। কিন্তু ব্রহ্মা পরিষ্কার জানিয়ে দিলেন, সৃষ্টি জগতের নিয়মে জন্ম যার আছে, মৃত্যু তার হবেই, অর্থাৎ অমরত্ব বা অ্যাবসলিউট ইনভিনসিবিলিটি সম্ভব নয়। তখন দুই ভাই অত্যন্ত চতুরতার সাথে একটা বিকল্প বর চাইলেন। হ্যাঁ, তারা বুঝতে পেরেছিলেন সরাসরি অমরত্ব পাওয়া যাবে না। তাই তারা বললেন, আমাদের এমন বর দিন যেন কেবল আমরা একে অপরের হাতেই নিহত হতে পারি। বাইরের পৃথিবীর কোনো অস্ত্র, দেবতা, মানুষ বা অসুর যেন আমাদের মারতে না পারে। আর ব্রহ্মা সেই বর দিয়ে দিলেন। তাহলে এই সব কিছুর প্রকৃত অর্থ কি দাঁড়ায়? মানে ব্রহ্মা কেন বরটা দিলেন? হ্যাঁ, কারণ ব্রহ্মা কেন এমন একটা বর দিলেন যেটা কার্যত তাদের অমরত্বই দিয়ে দিল? কারণ দুই ভাই তো জানতো তারা কখনো একে অপরের গায়ে হাত তুলবে না। ব্রহ্মা জানতেন যে সৃষ্টি জগতের একটা নির্দিষ্ট নিয়ম আছে। চরম অহংকার আর অপরিমিত ক্ষমতার মধ্যে পতনের বীজ লুকিয়ে থাকেই। সুন্দ আর উপসুন্দ ভেবেছিল তারা সিস্টেমকে হ্যাক করে ফেলেছে। তারা ভেবেছিল তাদের পার্টনারশিপ অভেদ্য। ঠিক, তাদের বন্ডিং এতটাই স্ট্রং যে একে অপরকে হত্যা করার সম্ভাবনা গাণিতিকভাবে শূন্য, অর্থাৎ তারা কার্যত অজেয় হয়ে গেল। কর্পোরেট লেন্স দিয়ে দেখলে এই বটটা হলো এমন একটা পয়জন পিল ডিফেন্স বা আনব্রেকেবল মার্কেট পজিশন, যেখানে কোনো এক্সটার্নাল ফোর্স ওই কোম্পানিকে টেক ওভার বা ধ্বংস করতে পারবে না। কোনো অ্যান্টি ট্রাস্ট ল বা কোনো কম্প্যাটিটর তাদের ছুঁতে পারবে না। তারা মার্কেট লিডার নয়, তারা মার্কেট মনোপলি হয়ে গেল। এবং ইতিহাস বলে যখনই ক্ষমতা নিরঙ্কুশ হয় তখনই আসল চেহারাটা বেরিয়ে আসে। ঠিক তাই। বর পাওয়ার পর সুন্দর আর উপসুন্দর ৩ ভুবন জয় করতে বেরিয়ে পড়ল। অমরাবতী দখল করল, দেবতাদের রাজা ইন্দ্রকে পরাজিত করল। কিন্তু তারা শুধু ক্ষমতা দখল করেই তো থামল না, তাই না? মোটেও না। ক্ষমতা হাতে পাওয়ার পরই তাদের আসল টক্সিক রূপ বেরিয়ে এলো। তারা কেবল রাজনৈতিক ক্ষমতাই দখল করল না, তারা সেই সময়ের পুরো ইকোসিস্টেমের মূল ভিত্তিটাই ধ্বংস করতে শুরু করল। মানে মুনি ঋষিদের আশ্রম ধ্বংস করা, পবিত্র আচার অনুষ্ঠান বা যজ্ঞ বন্ধ করে দেওয়া, এগুলো। হ্যাঁ, তারা সব কিছু তছনছ করে দিল। এই যজ্ঞ বন্ধ করে দেবার ব্যাপারটা একটু তলিয়ে দেখা দরকার। আপাত দৃষ্টিতে মনে হতে পারে তারা শুধু কিছু ধার্মিক আচার বন্ধ করেছে, কিন্তু বৈদিক যুগে এই যজ্ঞগুলোর তো একটা বৃহত্তর ইকোনমিক বা কসমিক সিগনিফিকেন্স ছিল, ঠিক? একদম সঠিক ধরেছেন। যজ্ঞ বা পবিত্র আচারগুলো শুধু ধর্মীয় অনুষ্ঠান ছিল না, এটা ছিল পৃথিবী এবং স্বর্গের মধ্যে এনার্জি এক্সচেঞ্জের একটা মাধ্যম। ঋষিরা যজ্ঞের মাধ্যমে দেবতাদের উদ্দেশ্যে আহুতি দিতেন, আর দেবতারা তার বদলে বৃষ্টি, শস্য আর সমৃদ্ধি দিতেন। ও, এটা ছিল একটা কসমিক সাপ্লাই চেন। হ্যাঁ, আর সুন্দর আর উপসুন্দর সেই সাপ্লাই চেনটাই ধ্বংস করে দিল। এটাকে যদি আমি আজকের দিনের একটা টেক মনোপলির সাথে তুলনা করি, ধরুন একটা বড় টেক জায়ান্ট পুরো মার্কেট দখল করে নিল। তারপর তারা শুধু তাদের সরাসরি কম্পিটিটরদেরই ধ্বংস করল না, তারা ওপেন সোর্স কমিউনিটিকে আক্রমণ করল, ছোট ডেভেলপারদের এপিআই অ্যাক্সেস বন্ধ করে দিল। ইনোভেশনের পুরো ইকোসিস্টেমটাই গলা টিপে ধরল আর কি। একদম।
এর ফলে কি হয়, নীতি বা ধর্মা দুর্বল হয়ে পড়ে, পুরো ইন্ডাস্ট্রির ব্যালেন্স নষ্ট হয়। যখন কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে না, তখন কোম্পানির ভেতরে যেমন একটা টক্সিক কালচার তৈরি হয়, তেমনি বাইরের জগতেও সাধারণ কনজিউমাররা সেই স্বেচ্ছাচারিতার চরম শিকার হয়। যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, ঠিক এই পরিস্থিতিটাই সৃষ্টি হয়েছিল তখন। বাণিজ্য স্থবির হয়ে গেল, কৃষি বন্ধ হয়ে গেল, মহাবিশ্বে একটা চরম বিশৃঙ্খলা নেমে এলো। আর তখনই দেবতারা বুঝলেন যে তারা একটা দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় আছেন। কারণ ব্রহ্মা যে বর দিয়েছেন, সেই বর অনুযায়ী সরাসরি যুদ্ধ করে বা ব্রুট ফোর্স দিয়ে এই দুই দানব ভাইকে হারানো অসম্ভব। মানে শিবের ত্রিশূল বা বিষ্ণুর চক্র দিয়েও তাদের মারা যাবে না। তার মানে এমন একটা স্ট্র্যাটেজি দরকার যা তাদের ওই শক্তির শেকড়েই আঘাত করবে। হ্যাঁ, শারীরিক শক্তি বা ক্ষমতার দম্ভ যখন চরমে পৌঁছায়, তখন পেশি শক্তির চেয়ে প্রজ্ঞা এবং কৌশলের অনেক বেশি প্রয়োজন হয়। আপনি একটা মনোপলিকে সরাসরি আঘাত করে ভাঙতে পারবেন না। আপনাকে তাদের ভেতর থেকে ভাঙতে হবে। ঠিক। দেবতারা ব্রহ্মার কাছে গেলে তিনি এই সমস্যার একটাই সমাধান দেখতে পেলেন, সুন্দর আর উপসুন্দের মধ্যে বিভেদ তৈরি করতে হবে। কিন্তু এটা তো প্রায় অসম্ভব একটা কাজ। কারণ তাদের মধ্যে তো কোনো ফাটলই ছিল না, তাদের কোনো ইগো ক্ল্যাশ ছিল না, ক্ষমতার ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। এখানেই ব্যাপারটা সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। ব্রহ্মা তখন দেবতাদের স্থপতি বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন। হ্যাঁ, একটা মাস্টার স্ট্রোক খেলার জন্য। বিশ্বকর্মাকে নির্দেশ দেওয়া হলো এমন এক নারী সৃষ্টির যার রূপ বা আকর্ষণ হবে এই মহাবিশ্বে অকল্পনীয় এবং অপ্রতিরোধ্য। আর এভাবেই সৃষ্টি হল তিলোত্তমার। সোর্স বলছে তিলোত্তমার নামটার মধ্যেই তার সৃষ্টির রহস্য লুকিয়ে আছে। তিল মানে ক্ষুদ্র কণা, আর উত্তমা মানে সেরা। তিলোত্তমা কোনো সাধারণ সৃষ্টি ছিলেন না। বিশ্বকর্মা মহাবিশ্বের প্রতিটি শ্রেষ্ঠ রূপের কণা, ধরুন চাঁদের আলো, রত্নের জ্যোতি, ফুলের সুবাস, নদীর প্রবাহ, এই সব কিছুর নিখুঁত নির্যাস তিলে তিলে সংগ্রহ করে তাকে তৈরি করেছিলেন। অবিশ্বাস্য। তিলোত্তমার রূপের বর্ণনা দিতে গিয়ে পুরাণে বলা হয়েছে যে তার সৌন্দর্য এতটা মোহময় ছিল যে স্বয়ং শিব তাকে দেখার জন্য নিজের চারদিকে 4টে এবং ওপরে একটা মোট 5টি মুখমণ্ডল তৈরি করেছিলেন, আর ইন্দ্র তৈরি করেছিলেন 1000 যোগ। মানে তিলোত্তমা ছিলেন আক্ষরিক অর্থেই ফ্ললেস। কিন্তু শুধু রূপের দিক দিয়ে দেখলে বোধহয় এই মেটাফোরার প্রতি সুবিচার করা হবে না। আমি যদি তিলোত্তমাকে আমাদের কর্পোরেট অ্যানালজিতে ফেলি, হ্যাঁ, সেটা খুব ইন্টারেস্টিং হবে। তবে তিনি হলেন কর্পোরেট দুনিয়ার সেই আল্টিমেট প্রাইজ বা অবিভাজ্য সম্পদ। এটা হতে পারে কোম্পানির একক সিইও পদ বা এমন কোনো বিরল স্বীকৃতি, ক্ষমতা বা লেগেসি যা দুজনের মধ্যে সমানভাবে ভাগ করা কোনোভাবেই সম্ভব নয়। একদম। আপনি 100 কোটি টাকার প্রফিট হয়তো 50-50 ভাগ করে নিতে পারবেন, কিন্তু ম্যাগাজিনের কভারে তো একজনেরই ছবি যাবে। যখন পার্টনারশিপের ভেতরে এরকম কোনো চূড়ান্ত অবিভাজ্য পুরস্কারের লোভ ঢুকে পড়ে, তখন কিন্তু সব হিসাব বদলে যায়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর এখানে তিলোত্তমার চরিত্রটিকেও একটু অন্যভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। পৌরাণিক গল্পে অনেক সময়ই নারী চরিত্রগুলোকে খুব প্যাসিভ বা নিষ্ক্রিয় বস্তু হিসেবে দেখানো হয়, যাদের নিয়ে পুরুষরা লড়াই করে। হ্যাঁ, ট্রফি ওয়াইফ বা ওরকম কিছু একটা হিসেবে। কিন্তু তিলোত্তমা তা নন। ব্রহ্মা তাকে একটা খুব নির্দিষ্ট মিশন দিয়ে পাঠিয়েছিলেন, সুন্দর আর উপসুন্দর মধ্যে বিভেদ তৈরি করা। তিলোত্তমা এখানে মহাজাগতিক ভারসাম্য বা কসমিক ব্যালেন্স ফিরিয়ে আনার একজন অত্যন্ত সক্রিয় এজেন্ট। ওয়াও, একটা অ্যাক্টিভ স্ট্র্যাটেজিক এজেন্ট। ঠিক, তিনি আসলে সেই ডিভাইন ইন্টেলিজেন্স বা ঐশ্বরিক প্রজ্ঞার প্রতীক, যার ধ্বংসাত্মক অহংকারকে ভেতর থেকে পরাস্ত করতে পারে। তিলোত্তমা আসলে একটা ট্রোজান হর্স, যা সরাসরি দুর্দের ভেতরে ঢুকে যায়। তো এবার আসি গল্পের ক্লাইম্যাক্সে। সুন্দর আর উপসুন্দর তখন 3 ভুবন জয় করে চরম আত্মবিশ্বাসে ভাসছে। তারা বিন্ধ্য পর্বতের কাছে একটা সুন্দর বাগানে বিলাসিতায় মত্ত। চারদিকে অগাধ সম্পদ, ডান বাজনা, একটা চরম অ্যারোগেন্স বা দম্ভ। ঠিক এমন সময় সেখানে তিলোত্তমা এসে উপস্থিত হলেন। আর তাকে দেখা মাত্রই দুই ভাই তার সৌন্দর্যের মোহে বা আপনার কর্পোরেট ভাষায় বললে সেই আল্টিমেট প্রাইজের লোভে পুরোপুরি আচ্ছন্ন হয়ে পড়ল। দুজনেই তাকে একান্তভাবে নিজর করে পেতে চাইল। হ্যাঁ, আর জীবনের একদম প্রথমবার দুই ভাইয়ের মধ্যে কোনো কিছু নিয়ে কনফ্লিক্ট হল। সুন্দর গিয়ে তিলোত্তমার ডান হাত ধরলেন আর উপসুন্দর ধরলেন বাঁ হাত। সুন্দর বললেন, এ আমার স্ত্রী। উপসুন্দর বললেন, না, এ আমার স্ত্রী।
কিন্তু তারা তো চাইলে এই সমস্যাটার কোনো একটা লজিক্যাল সমাধান বের করতে পারত, তাই না? তারা তো বরাবরই সবকিছু একসাথে শেয়ার করে এসছে। তাহলে এই একটা জায়গাতে এসে তাদের সেই বোঝাপড়াটা কাজ করল না কেন? কারণ উচ্চাকাঙ্ক্ষা যখন চরম সীমায় পৌঁছায় এবং যখন তাতে ইগোর মিশ্রণ ঘটে, তখন সেটা একটা জিরো সাম গেম হয়ে দাঁড়ায়। যে দুই ভাই একসময় নিজেদের শরীরের মাংস একসাথে আগুনে আহুতি দিয়েছিল, সেই তারাই হঠাৎ করে নিজেদের সমস্ত পুরনো বন্ধন ভুলে গেলেন। তিলোত্তমা আসলে তাদের ভেতরের সেই সুপ্ত অহংকারটাকে জাগিয়ে তুলেছিল। একদম। এতদিনের ক্ষমতা, ত্রিলোক জয়ের দম্ভ তাদের সাইকোলজিকে এমনভাবে বদলে দিয়েছিল যে কোনো কিছু স্যাক্রিফাইস করা বা শেয়ার করা তাদের পক্ষে আর সম্ভব ছিল না। আর তারপরই শুরু হল সেই ভয়ঙ্কর সংঘাত। যে বটটাকে তারা নিজেদের সবচেয়ে বড় রক্ষাকবচ ভেবেছিল, সেটাই তাদের জন্য চরম অভিশাপ হয়ে দাঁড়াল। তারা একে অপরের দিকে গদা নিয়ে তেড়ে গেল। কামনায় এবং অহংকারে অন্ধ হয়ে সুন্দ আঘাত করল উপসুন্দকে, আর উপসুন্দ আঘাত করল সুন্দকে। আর যেহেতু ব্রহ্মার বর অনুযায়ী অন্য কেউ তাদের মারতে পারত না, কেবল তারাই একে অপরকে মারতে পারত, তাই মুহূর্তের মধ্যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুই ভাই, যাদের কেউ হারাতে পারেনি, তারা একে অপরের হাতে প্রাণ হারাল। দেবতাদের উদ্দেশ্য সফল হল। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এই চূড়ান্ত পরিণতি আমাদের সামনে একটা খুব কঠিন সত্য তুলে ধরে, যে ঐক্য বা পার্টনারশিপ শুধুমাত্র উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতার লোভ এবং এক্সট্রিম ফোকাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। যেখানে কোনো মোরাল কম্পাস থাকে না। হ্যাঁ, যেখানে কোনো প্রজ্ঞা থাকে না, তা আসলে একেবারেই টেকসই নয়। বাইরে থেকে দেখতে সেই বন্ধনকে যতই অটুট মনে হোক না কেন, ভেতর থেকে তা অত্যন্ত ভঙ্গুর। শূন আর উপসুনদের ক্ষেত্রে দেখুন, বাইরের কোনো প্রতিযোগী, কোনো দেবতা বা কোনো সেনাবাহিনী তাদের হারাতে পারেনি। কিন্তু তাদের নিজেদের ভেতরের অহংকার, লোভ আর অপরিমিত আকাঙ্ক্ষায় তাদের ধ্বংস করে দিল। ঠিক তাই। মানে সবচেয়ে বড় বিপদটা সবসময় ভেতরেই লুকিয়েছিল। আধুনিক ক্যারিয়ারের ইঁদুর দৌড়ে এই পৌরাণিক মিথটা আমাদের একটা রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। একটা হাই স্টেক্স অর্গানাইজেশনে আমরা অনেক সময় ভাবি যে আমাদের মূল লড়াইটা বুঝি বাইরের দুনিয়ার সাথে, বাইরের কোনো কোম্পানির সাথে বা প্রতিযোগী কলিগের সাথে। হ্যাঁ, বাইরের কঠিন পরিস্থিতির সাথে লড়তেই আমরা আমাদের সবটুকু ফোকাস দিয়ে দিই। চরম একতা আর লেজার শার্প ফোকাস দিয়ে আমরা হয়তো সাময়িকভাবে বিশাল ক্ষমতার অধিকারীও হয়ে যেতে পারি, ঠিক যেমনটা সুন্দর উপসুন্দর হয়েছিল। কিন্তু যখন সেই ক্ষমতার সাথে প্রজ্ঞার ব্যালেন্স থাকে না, তখন একটা সামান্য ট্রিগারই পুরো সাম্রাজ্য ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর এটাও মনে রাখা জরুরি যে স্ট্র্যাটেজি বা কৌশল সবসময় ব্রুট ফোর্স বা পেশি শক্তির চেয়ে অনেক বেশি কার্যকরী। একটা ডমিনেটিং ফোর্সকে হারাতে গেলে তার শক্তির জায়গায় নয়, বরং তার সাইকোলজিক্যাল দুর্বলতার জায়গায় আঘাত করতে হয়। তিলোত্তমার সৃষ্টি সেটাই প্রমাণ করে। একদম। তিলোত্তমা আসলে তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই সূক্ষ্ম ফাটলটা খুঁজে বের করেছিল, যেটা তারা নিজেরাও জানত না। চমৎকার একটা বিশ্লেষণ। সোর্সের এই প্রাচীন গল্পটা যেন আক্ষরিক অর্থেই আজকের দিনের কর্পোরেট বোর্ডরুমের জন্যই লেখা। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। পুরো বিষয়টাকে এক সুতোয় বাঁধলে আমরা দেখতে পাই যে সুন্দর এবং উপসুন্দের গল্প কেবল দুই অসুরের লড়াই নয়, বরং এটা যে কোনো উচ্চাকাঙ্ক্ষী মানুষের ভেতরের সেই অপরিমিত লোভের গল্প, যা চূড়ান্ত সফলতার মুহূর্তেও সবকিছু ধূলিসাৎ করে দিতে পারে। চরম ক্ষমতা আর নিরঙ্কুশ মনোপলি কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না, যদি না তার মূলে কোনো নীতি বা ধর্মা থাকে। এবং সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হল, কোনো পার্টনারশিপই অবিনশ্বর নয় যদি না তার মূলে পারস্পরিক শ্রদ্ধার পাশাপাশি একটা বৃহত্তর কল্যাণবোধ কাজ করে। একদম। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে একটা বিষয় খোলাসা করে ভাবার সুযোগ থেকে যায়। যারা শুনছেন তাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, আমাদের কর্মজীবনে বা বিজনেসে এমন কি তিলোত্তমা থাকতে পারে? খুব সুন্দর একটা প্রশ্ন। এমন কোনো পজিশন, এমন কোনো ইনসেন্টিভ, কোনো এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড বা এমন কোনো প্রজেক্ট যা আপাতদৃষ্টিতে সফলতার চূড়ান্ত শিখর বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়তো একটা টিমের সবচেয়ে নির্ভরযোগ্য পার্টনারশিপ বা একজন লিডারের নিজের নৈতিক ভিত্তিকেই ভেতর থেকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। সফলতার মোড়কে লুকিয়ে থাকা সেই অবিভাজ্য এবং ধ্বংসাত্মক আকর্ষণের ফাঁদটিকে চেনা কি সত্যিই সম্ভব?
এটি এমন একটি প্রশ্ন যার উত্তর প্রতিটি মানুষকে নিজের মতো করে খুঁজে নিতে হবে। এই চিন্তার খোরাকটুকু নিয়েই আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ হচ্ছে। কথা হবে অন্য কোনো দিন সোর্সের নতুন কোনো স্তূপ নিয়ে। ভালো থাকবেন।